কাঁচা চামড়ার সংগ্রহ এবার 5 থেকে 10 ভাগ কম হবার আশঙ্কা ব্যবসায়ীদের। দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। পুরোদমে চলছে ঢাকার 2 সিটির বর্জ্য সরানোর কাজ। আজও অনেকেই পশু কোরবানি দিয়েছেন রাস্তায়। ঢাকায় প্রাইভেট কারের ধাক্কায় দম্পতির মৃত্যু। 6 জেলায় দুর্ঘটনায় নিহত 12। চট্টগ্রামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত 20। এবং ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা ঢাকায় আনন্দ ভ্রমণ নগরবাসীর। হই হুল্লোড়ে মুখর বিনোদন কেন্দ্র। ঈদের খুশিতে আমরা এখানে আসছি শিশু পার্কে, মজা করে খেললাম। আমন্ত্রণ নিউজ 24-এ। দর্শক, শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি ওয়াফিক রহমান এবং আমি শান্তা শারদিন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবছর কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ আগের বারের চেয়ে 5 থেকে 10 ভাগ কম হবে এমন আশঙ্কা এ খাতের ব্যবসায়ীদের। তারা বলছেন, ভারতীয় গরুর সরবরাহ কম থাকা, সেই সাথে বন্যা, সব মিলিয়ে এবছর পশু কোরবানি তুলনামূলক কম হয়েছে। এদিকে আজও চামড়ার দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে তা মানতে নারাজ আড়তদাররা। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। মৌসুমী ব্যবসায়ী ইকবাল হোসাইন চাঁদপুর থেকে রাজধানীতে এসেছেন কোরবানির পশুর চামড়া বিক্রি করতে। তার অভিযোগ, গতবারের চেয়ে এবার চামড়ার দাম কম। এলাকা থেকে যে দামে কিনে এনেছেন, এখন সেই দামে বেচাই যেন ভার। এবার আনছে প্রতি পার পিস আপনার 1200-1300 টাকা কিনা পড়ছে। এখানে এখন বিক্রি করতে হচ্ছে 900 টাকা। বাজার পুরাই খারাপ। চাংখারপুল থেকে চামড়া নিয়ে আসা এই মৌসুমী ব্যবসায়ীও ব্যস্ত দর কষাকষিতে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ দাম নিয়ে। আমরা যে দামে কিনে আনছি, দামে বাজার পাইতেছি না। বাজারটা আমাদের বহুত লস হতেছে। অনেক সময় 2-1% লাভ হইতেছে, 100-200 লাভ হইতেছে। লালবাগের এই পোস্তা এলাকায় আছে কাঁচা চামড়ার শতাধিক আড়ত। আড়তদারদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম কম হওয়ায় নির্ধারিত দামে তারা চামড়া কিনছেন। বরং লবণের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় গুনতে হচ্ছে বাড়তি খরচ। লবণটা আমাদের বেশি প্রবলেম করছে। লবণটা গতবার ছিল 500 টাকা বস্তা, এখন সেটা জায়গায় 1400-1500 টাকা বস্তা। এটা হওয়া থেকে আমাদের কস্টিংটা বেড়ে যেতেছে। চামড়ার দাম কমে গেছে, 65 টাকা, সরকার বলছে 50 টাকা, 55-60 টাকা বেড়েছে। লবণের দাম 15 টাকা বেড়ে গেছে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, এবার সুশৃঙ্খলভাবেই চামড়া সংগৃহীত হয়েছে। যথাসময়ে চামড়া লবণজাত করায় নষ্ট হবার আশঙ্কাও কম। তবে এবছর 1 কোটি চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, নানা কারণে এবার তা 5 থেকে 10 ভাগ কম হতে পারে। পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসেনি। আমাদের ফেরির জনিত এবং যানজট জনিত কারণে অনেক গরু কিন্তু পথে আটকা পড়ে গেছিল, ঈদের দিন পর্যন্ত আসতে পারেনি। সার্বিক দিক বিবেচনা করে আমার মনে হচ্ছে আমরা টার্গেট তো ফুলফিল করতে পারবো না, গত বছরের চেয়ে আমাদের কিছু চামড়া কম হবে। রাজধানীর বাইরে বৃহত্তর চট্টগ্রাম থেকে অন্তত 5 লাখ পশুর চামড়া সংগ্রহ করা হবে এবছর। তবে ঈদের দ্বিতীয় দিন সেখানে অনেক চামড়াই ছিল অবিকৃত। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, 1000 টাকায় চামড়া কিনে নষ্ট হবার ভয়ে তা অনেকটা জলের দামে বিক্রি করতে হয়েছে। প্রতি চামড়া আমাদের কিনা হলো 1200 টাকা, এখন আমাদের থেকে 200 টাকা মূল হচ্ছে না। আমার চামড়া কিনা হলো 2 লক্ষ টাকা, আমি 10,000 টাকা বিক্রি করতে পারছি না। একটা চামড়া 1200 টাকা 1300 টাকা কিনে, আবার 1000 টাকা কিনে আছে, 1100 টাকা কিনে আছে। এখন লাভার আর বসে দিন না পারিস। ওরা সব সিন্ডিকেট একসাথে হয়ে আমাদেরকে মানে কি কত বর্ষ আমাদের সবাইকে। একই অভিযোগ ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার আড়ত নাটোরেও। আমি গ্রামগঞ্জে মাল কিনছি 1500, 1600, 1700, 1800, 1300, এখন বিক্রি করে এলাম 1300, 1350 বিক্রি করে আমার গাদি টাকা লস হয়ে গেছে। ভাই লস হয়েছে, ঘুরিয়ে যাওয়া সম্ভব না কাঁচামাল। এদিকে লবণ দিতে পারিনি, লবণ দেয়নি, এখন বাধ্য বিক্রি করে চলে যাচ্ছে। দেশে মোট যে চামড়া সংগ্রহ করা হয়, তার অর্ধেকেরও বেশি সংগৃহীত হয় এই কোরবানির ঈদে। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠেছে রাস্তাঘাট। উত্তর সিটির মেয়র আনিসুল হকের দাবি, কাজ প্রায় শেষ পর্যায়ে। আর নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী দক্ষিণ সিটির কর্মকর্তারা। তবে নির্ধারিত জায়গা থাকার পরও আজও অনেককেই দেখা গেছে রাস্তায় পশু কোরবানি দিতে।
ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রায় 12,000 কর্মী নিয়োজিত বর্জ্য অপসারণ কাজে। এবার ঈদের দ্বিতীয় দিনেই রাজধানীর সড়কগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে দেখা গেছে ময়লা আবর্জনা জমে থাকার পরিচিত কিছু দৃশ্যও। এই যে আমি হাঁটাচলা করে যাচ্ছি, এই যে আমার শারীরিক সমস্যা হচ্ছে, আমি যে দুর্গন্ধ পাচ্ছি, ঠিক আছে, শুধু আমার না, এখানে যারা পথচারী হেঁটে যাচ্ছে প্রত্যেকেরই হচ্ছে এটা। কর্পোরেশন কর্মীদের কাজ ও নগরবাসীর সহযোগিতায় সন্তুষ্ট উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তার দাবি, উত্তরে পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমি তো মনে করি যে মোটামুটি ভাবে ঢাকা শহরের বর্জ্য আর নেই। 5-7 বছরের মধ্যে এমন একটি সময় আসবে যখন আমরা সবাই নির্দিষ্ট স্থানে আমরা কোরবানি করব, আমরা স্লটারিং হাউস বানাবো আগামী কয়েক বছরে। রাজধানীর সড়ক ও অলিগলি ছাড়াও গরুর হাট ও আশপাশ পরিষ্কারেও যথেষ্ট শ্রম দিয়ে যাচ্ছেন কর্পোরেশন কর্মীরা। কর্তারাও আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার। আমাদের কাজ প্রায় 80% শেষ হয়ে গেছে, তো আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই দুপুর 12টার আগেই আমরা 70-100 সমাপ্ত হয়েছে বলে একটি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব। এদিকে 2 সিটি কর্পোরেশনের প্রায় 700 নির্ধারিত স্থান থাকলেও ঈদের দ্বিতীয় দিনেও অনেককেই দেখা গেছে সড়কের উপর পশু কোরবানি করতে। নির্ধারিত স্থান ছিল ওইখানে, কিন্তু ওখান থেকে গরু চুরি হয়ে গেছে। ওগুলা রেসপন্সিবিলিটি কে নেবে? পানি দিয়ে আমরা ধুয়ে দিই, সিটি কর্পোরেশন থেকেও গাড়ি আছে, তারাও পানি দিয়ে যায়, প্লাস আমরাও পানি দিয়ে ধুয়ে দিই। বর্জ্য পরিষ্কারে 2 সিটি মেয়রের দেয়া 48 ঘন্টার সময়সীমা শেষ হবে বৃহস্পতিবার দুপুরে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। তৈরি হচ্ছে পদ্মা সেতু। এই গৌরবের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনোয়ার সিমেন্ট। গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে যোগ দিতে কানাডার মন্ট্রিলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার দিকে একটি বিশেষ বিমানে তিনি ঢাকা ছাড়েন। পঞ্চম গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সের অন্যতম বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডা যাওয়ার পথে তিনি যুক্তরাজ্যে একদিনের যাত্রা বিরতি করবেন। কানাডার মন্ট্রিল সম্মেলন শেষে জাতিসংঘের 71তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে এবারও তিনি বাংলায় ভাষণ দেবেন এবং বেশ কয়েকটি উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন বিষয়ক আলোচনায় কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তার দ্বিপক্ষীয় আলোচনার কথাও রয়েছে। 26 সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিছু বখাটের বেসামাল ঈদ আনন্দের বলি হলেন এক দম্পতি। ভোরে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় তাদের উপর প্রাইভেট গাড়ি তুলে দেয় বখাটেরা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মুক্তিযোদ্ধা আতাউর রহমান আর তার স্ত্রী রওশন আরার। গুরুতর আহত হন পাশের একটি সুপার মার্কেটের দারোয়ান আবেদ আলী। এই ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কিছু যুবকের উন্মত্ত ঈদ আনন্দে নিশ্চিহ্ন হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন। ভোর 6টা, ঘটনাস্থল রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়া বাস স্ট্যান্ড। ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি দোহারে যাবেন বলে বাসের অপেক্ষায় ফুটপাতে দাঁড়িয়েছিলেন আতাউর রহমান ও তার স্ত্রী রওশন আরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক সে সময় বেপরোয়া গতির একটি গাড়ি উঠে যায় ফুটপাতে। আমরা হাঁটতেছিলাম রাস্তায়, তখন এই গাড়িটা এইভাবে ওনাকে ধাক্কা মারে অ্যাক্সিডেন্ট করছে। প্রাইভেট কার ওইখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখে আন্টির লাশ ওইখানে, আঙ্কেল লাশ ওইখানে। সাধারণ পাবলিক যদি ফুটপাথের পাশে দাঁড়ায় থাকি, তাই যে আমাদের যে অন্যায়। গাড়িটির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান ওই দম্পতি। এছাড়া গুরুতর আহত হন পাশের একটি মার্কেটের দারোয়ান আবেদ আলী। দুর্ঘটনার পরপরই গাড়িটি রেখে পালিয়ে যায় যুবকেরা। গাড়িতে পাওয়া যায় মদ ও ফেন্সিডিলের বোতল। গাড়ি ওইখানে ভাঙা গাড়ি অবস্থায়, পরে দেখলাম যে ওইখানে ওই গাড়ির ভিতরে আপনার মদের বোতল আর সোনা ফেন্সিডিলের বোতলও ছিল। এই ধরনের ক্রাইমের যারা মদ খেয়ে ড্রিঙ্কস করে গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা, যার ফ্যামিলির বাবা মা হারে, তারাই তো বুঝতেছে ব্যাপারটা কি। ঘাতক গাড়িটিকে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে করা হয়েছে মামলাও, তবে এখনো ওই যুবকদের কাউকে আটক করা যায়নি। শোকাহত পরিবার ও স্থানীয়রা নির্মম এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। সঞ্জিদা সুমি, চ্যানেল 24, ঢাকা। দেশের 6 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক। দুপুরে দিনাজপুর ঢাকা মহাসড়কের গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শিশুসহ 4 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 40 জন। এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর সড়কের খোঁচাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস আর পিকআপের সংঘর্ষে একই পরিবারের 2 জন সহ মারা গেছে 3 জন, আহত হয়েছে 2 জন। ঝালকাঠির প্রতাপ এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছে এক শিশু, এ সময় আরো 4 জন আহত হয়। এছাড়া চট্টগ্রাম, ভোলা ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 4 জন।
কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ট্রেন দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রামে। এর মধ্যে ঢাকাগামী আন্তনগর ট্রেন মহানগর গোধূলি এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অন্তত 20 জন। এ কারণে চট্টগ্রামের সাথে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ। এর আগে সকালে দুর্ঘটনায় পড়ে কন্টেইনারবাহী একটি ট্রেন, আহত হন চালক সহ 2 জন। দুটি ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। ঢাকাগামী আন্তনগর ট্রেন গোধূলি দুর্ঘটনায় পড়ে বুধবার বিকেল 3:30 নাগাদ চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনের কাছে। এতে লাইনচ্যুত হয় 4টি বগি। এসব বগি লাইনের বাইরে কাত হয়ে পড়ে যাওয়ায় ভেতরে আটকা পড়ে যাত্রীরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে। পরে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চাক্কাগুলো হাঁটতেছে এর পাথরের উপরে, তখন টিটি আমাদেরকে ভেড়াই ধরি বলতেছে ভিতরে ঢুকে বসে ধরো, বাইরে ওখানে লাফালাফি করিও না। তখনই একটা থাম করে ওখানে পর্যন্ত একটা বাড়ি খাইছে। ওখানে বাড়ি খাই ওই ইয়াটা সিঁড়ি পড়ে গেছে, আমি এত সিঁড়িটা চিপে পড়ে গেছি। আমরা 8-10 জন, আমি এতটা অজ্ঞান। দ্রুত ঘটনাস্থলে এসে আমরা 4টা বগি দেখি যে লাইনচ্যুত হয়ে গেছে। এর মধ্যে 6558 নম্বর বগির মধ্যে সবচেয়ে গুরুতর আহত প্রায় 20 থেকে 25 জন লোক আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করছি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বল্প গতি নিয়ে লাইন পরিবর্তনের সময় দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এ সময় ভেঙে পড়ে ট্রেনটির চাকার বেশ কিছু অংশ। লাইনটা সিলেক্ট করে এই আপনার নাটবুটরা ভেঙে গেছে আপনার রিং এর। ভাঙার পর 3টা টাক্কা দিচ্ছে, দেওয়ার পরে প্রথম আপনার মাঝখান দিকে একটা ডাব্বা পড়ে গেছে, তারপর ওইটা পড়ে গেছে। নাটটা খুলে যায়, নাট খুলে যাওয়ার পরে ট্রেনটা প্রথম এই বগিটা ওই ফার্স্ট টাইম যে বগিটা লাস্টে যে বগিটা ওটার দরজা পিছনে যে এই জয়েন্টটা থাকে, পিছনে যে জয়েন্টটা থাকে ওই জয়েন্টটা থেকে আপনার ছুটে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন, ফলে বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে রেল যোগাযোগ। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয় কমিটি। অ্যাক্সিডেন্ট হলে অনেক ড্যামেজ হয়ে যায়, সেগুলি ফাইন্ড আউট করে কজগুলি আমাদের বের করতে হয়। সেদিন আমরা কমিটি করে দিয়েছি, তারা কাজ করছে। আশা করি যে তারা অ্যাকচুয়াল কারণটা খুঁজে বের করতে পারবে। এর আগে সকালে ফৌজদারহাট এলাকায় লাইনচ্যুত হয় কন্টেইনারবাহী বগি। এই ঘটনা তদন্তেও একটি কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। ঈদের ছুটিতে পাল্টে গেছে অসহ্য ট্রাফিক জ্যামের শহর রাজধানী ঢাকা। ঘন বসতিপূর্ণ এই মহানগরীর রাস্তাঘাট এখন বলা চলে একেবারেই ফাঁকা। আর এই সুযোগে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। শিশু কিশোরদের হই হুল্লোড়ে মুখর বিনোদন কেন্দ্রগুলো। ছোট বড় সবারই চাওয়া ঈদের এই আনন্দের রেশ থাকুক বছর জুড়ে। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। ঈদের ছুটিতে ঢাকা যেন স্বপ্নপুরী, নেই চিরচেনা যানজট। ব্যস্ততম সড়ক কারণ বাজারের ট্রাফিক পুলিশও তাই কাটাচ্ছেন অলস সময়। হাতির ঝিলেও নেই গাড়ির পাল্লা দিয়ে ছুটে চলা। এই সুযোগে সকালেই বেড়াতে বেরিয়েছেন কেউ কেউ। সারা বছর কর্মব্যস্ততার কারণে যারা শিশু পার্ক, চিড়িয়াখানা কিংবা রাজধানীর বিনোদন কেন্দ্রে সপরিবারে বেড়াতে যেতে পারেন না, তাদের কাছে ঈদের এই কয়টা দিনই ভরসা। খুব ভালো লাগছে, লং ড্রাইভে গিয়েছিলাম, ঘুরে আসলাম, বাবুর জন্য এখানে আসছি। রাস্তা ফাঁকা হওয়ার জন্যই এখন আমরা ঈদে বাচ্চাদের নিয়ে ছুটি ছাটাও আছে, এজন্য আমরা বের হতে পারি। জাদু শহর ঢাকায় বিনোদন কেন্দ্রের অভাব থাকলেও হাতে গোনা যা আছে সেখানেই ছুটছেন নগরবাসী। ঢাকাটা এই সময় এইভাবে আমরা সবসময় কাম্য করি, কিন্তু আসলে তো আমরা পাই না এইভাবে। যেহেতু রাস্তা ফাঁকা, যানজট নেই, তাই সবার সাথে কিছুটা মুহূর্ত কাটানোর জন্য ঈদের খুশিতে আমরা এখানে আসছি শিশু পার্কে, মজা করে খেললাম। যারা পেরেছেন তারা ছুটে গেছেন ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতে, ভেসেছেন বাঁধ ভাঙা আনন্দে। সারা বছর তো ব্যস্ত থাকি, এর মাঝখানে একটু বিনোদনের জন্য ঈদই একদম একমাত্র ওকেশন। বেশি দিন বন্ধের জন্য ঈদের ছুটি পেয়েছি, সেই জন্য আসছি। এমন দিনে শিশুরা সবাই যেন হয়ে যান নিজ রাজ্যের রাজা। তাদের বায়না আবদার চটজলদি পূরণ করতে হয় বাবা মাদের। বিনোদন কেন্দ্রে দেখা মেলে তারুণ্যের উচ্ছ্বাসও। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শেষ করেছেন বাংলাদেশি হাজিরা। তবে অসাধু কিছু হজ এজেন্সি ও মক্কা হজ মিশনের অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অনেক হাজি। হজ কর্মীর সংখ্যা কম হওয়ায় বিভিন্ন বিষয়ে নির্দেশনা পাচ্ছেন না তারা। থাকার স্থান খুঁজে না পেয়ে অনেকে রাত কাটাচ্ছেন রাস্তায়।
শেষ হয়েছে হজ। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের পর থেকেই মিনা ছাড়ছেন হাজিরা। 17 সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট, চলবে 18 অক্টোবর পর্যন্ত। ততদিন হাজিদের অবস্থান করতে হবে সৌদি আরবেই। তবে বেসরকারি হজ এজেন্সিগুলোর অবহেলা ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের পর্যাপ্ত কর্মী না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজিরা। প্রতিবেশী ভারতের 1.5 লাখ হাজির তত্ত্বাবধানে কাজ করছে প্রায় 3000 কর্মী। সেখানে বাংলাদেশি 1 লাখ হাজির সেবায় রয়েছে মাত্র 150 জন, যারা আবার ব্যস্ত থাকছেন ভিআইপি হজ যাত্রীদের নিয়ে। তাই মক্কা ও মিনায় পথ হারিয়ে কিংবা থাকার স্থান খুঁজে না পেয়ে রাস্তায় ও রাত কাটাতে বাধ্য হচ্ছেন অনেক হাজি। অনেকে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ হজ মিশনের সামনে বা বারান্দায়। এখন রাস্তা হারিয়ে ফেলছি, আসলে কোথায় কোন দিকে গেলে আসলে আমি বাংলাদেশি হজ মিশনের কোন স্বেচ্ছাসেবক দল বা কাউকে যদি পেতাম তাহলে সেটা হইতো সবচেয়ে ভালো। হজ কর্মী নাই বা মিশনের কোনো লোক নাই, আমাদের মানে দিক নির্দেশনা দেওয়ার মতন কোনো বাংলাদেশি কোনো এখানে কর্মী নাই। তবে হাজিদের দুর্ভোগ কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী। যারা জান্না শূন্য এই চিটিং করবে তাদের সকলের লাইসেন্স বাতিল করবো ইনশাল্লাহ। 20 লক্ষ টাকা তাদের ডিপোজিট করা আছে, ওইটার থেকে জরিমানা করে আদায় করে নেব। হাজিদের কাবা শরীফের কাছাকাছি স্থানে না রাখা সহ বিভিন্ন চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে 40টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে। রৌনক জাহান, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু। ঈদের দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান। আপনারা দেখছেন নিউজ 24। বর্তমান সরকারের আমলে গণতন্ত্র দূরে থাক, মানুষের জীবনও নিরাপদ নয়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে বিএনপিকে আরো শক্তিশালী ও সংগঠিত হতে হবে। দুপুরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ফখরুল। আমাদের এই আন্দোলন, আমাদের এই ত্যাগ শিকার, এগুলো কিন্তু শুধুমাত্র আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমার দেশের মানুষের অধিকার আদায় করার জন্য। আমি 1971 সালে যুদ্ধ করেছি এই অবস্থায় করার জন্য নয়, আমি 1971 সালে গণতন্ত্র যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়িত করার জন্য নিখোঁজের 2 দিন পর খুলনার তেরোখাদা উপজেলার ইখরি গ্রাম থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 3 জনকে পুলিশ আটক করেছে। সকালে ওই গ্রামের 2টি পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত খসরুল মোল্লা ও তার স্ত্রী লিপি বেগম গত সোমবার রাতে ম্যাগনেট পিলার ব্যবসায়ী আরজ আলীর বাড়িতে যাওয়ার জন্য বের হন। এরপর থেকেই তাদের খোঁজ মিলছিল না। সকালে গ্রামের 2টি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ 2টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় আরজ আলী, তরিকুল ও কামাল নামে 3 জনকে আটক করেছে পুলিশ। ঈদের দ্বিতীয় দিনও টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিস। তবে নতুন কোনো মরদেহ পাওয়া যায়নি। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপে এখনো দাহ্য পদার্থ থাকায় উদ্ধার তৎপরতা পুরোদমে শুরু করা যাচ্ছে না। এদিকে মঙ্গলবার রাতে বিস্ফোরণে আহত 1 জন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34-এ। ঈদের দিনে স্বল্প পরিসরে উদ্ধার কাজ চালানোর পর দ্বিতীয় দিনে পূর্ণ শক্তি নিয়ে আবারও শুরু। মূলত টাম্পাকোর পূর্ব পাশের ভবনটিতেই এখন চলছে উদ্ধার কাজ। এই পাশটাতে ছিল কারখানার মূল দরজা। ভবনের ভেতরে থাকা দাহ্য রাসায়নিক ভর্তি ড্রাম এখনও উদ্ধার কাজের মূল চ্যালেঞ্জ। যতক্ষণ না ভবনটিকে পুরোপুরি ঠান্ডা করা যাচ্ছে, ততক্ষণ পুরোদমে শুরু করা যাচ্ছে না উদ্ধার কাজ। নিখোঁজের তালিকায় রয়েছে এখনো 10 জনের নাম। তবে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। ইচ্ছে থাকে যে মানুষের অন্তত জীবিত উদ্ধার না করতে পারলো, মৃত হলেও যেন তাদের লাশটা তাদের আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দিতে পারে। যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলবে। টাম্পাকো ফয়েলসের মালিকের সাথে এখনো কোনো যোগাযোগ করতে পারেনি তদন্ত কমিটিগুলো। তবে কারখানার কর্মীরা তদন্ত কমিটিকে জানিয়েছে কি ধরনের দাহ্য পদার্থ ছিল কিংবা ভবনের কোন ফ্লোরে কি কাজ হতো সেই তথ্য। টাম্পাকোর মেশিন অপারেটর বলছেন, বয়লার বিস্ফোরণে নয়, দুর্ঘটনা ঘটেছে গ্যাস লিকেজ থেকে। রেল লাইনের কাছে গ্যাস জেনারেটর
রেল লাইনের কাছে বয়লার ওটি ওই অক্ষত অবস্থায় আছে। গ্যাসের যে রাইজারটা আছে ওই রাইজার বরাবর বিশাল একটা বিস্ফোরণ হওয়ার পরপরই আমার 4তলা বিল্ডিং পুরোপুরি ধসে পড়ে গেছে। না, এখন পর্যন্ত আমরা মালিক পক্ষের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। তবে আজকে আপনি দেখছেন যে এই ফ্যাক্টরির অনেকগুলো স্টাফ, প্রায় 15-20 জন স্টাফ আমরা তাদের আমরা পেয়েছি, তাদের নাম মোবাইল সহ মালিকের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি। গেল শনিবার সকালে টাম্পাকো ফয়েলস কারখানায় বিকট শব্দের বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ধসে পড়ে পাশাপাশি 3টি ভবন। সারোয়ার সুমন, চ্যানেল 24, টঙ্গী। নিউজ 24 সময় হলো আরো একটা বিরতির। এরপর থাকছে খুলনা বিভাগের 10 জেলা ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ, তৈরি হচ্ছে তালিকা, ভব ঘুরে মানসিক প্রতিবন্ধীদের দেয়া হবে চিকিৎসা। বিরতির পর আবার ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে 25 জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। জেলেদের পরিবার জানিয়েছে, সকালে কালবগি এলাকা থেকে মাছ ধরে ফেরার সময় ধান সিদ্ধির চর থেকে তাদের অপহরণ করা হয়। জনপ্রতি 30,000 টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। এরই মধ্যে জেলেদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের জোনাল অফিসার। অপহরণের শিকার জেলেদের বাড়ি জেলার মংলা, শরণখোলা আর রামপাল এলাকায়। এর আগে গত শুক্রবার 11 জেলে অপহরণের শিকার হয়। খুলনা বিভাগের 10 জেলা ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য চলছে ভিক্ষুকদের তালিকা তৈরির কাজ। এরপর তাদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া রাস্তায় রাস্তায় ঘোরা মানসিক প্রতিবন্ধীদের জন্য করা হবে চিকিৎসা ব্যবস্থা। কখনো রাস্তায়, কখনো শপিং মলের সামনে, কিংবা দোকানে গিয়ে টাকা সংগ্রহ, ভিক্ষাবৃত্তির এমন চিত্র নিত্যদিনের। তবে এমন অবস্থার অবসান ঘটতে যাচ্ছে খুলনা বিভাগের 10 জেলায়। ভিক্ষুক মুক্ত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চলছে তালিকা তৈরির কাজ। প্রাথমিকভাবে আমরা খুলনা বিভাগকে ভিক্ষুক মুক্ত করার একটা কর্মসূচি হাতে নিয়েছি। তার জন্য আমরা একটা সার্ভে করতেছি যে আমাদের খুলনা বিভাগের 10টি জেলায় কতজন ভিক্ষুক আছে। একটা সার্ভে করার জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পৌরসভার মেয়র সবাইকে দায়িত্ব দিয়েছি। সরকারের বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, দেয়া হবে কাজের সুযোগও। এছাড়া রাস্তায় ঘোরাঘুরি করা মানসিক প্রতিবন্ধীরা পাবেন চিকিৎসা সেবা। এই সার্ভেটা হওয়ার পর আমরা ক্যাটাগরাইজ করব। আমরা যাদেরকে কর্মসংস্থান করা যায়, বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ড দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের আওতায় আনবো, যাতে সে ভিক্ষুকের পরিবর্তে একজন আয়বর্ধক মানুষ হয় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। আর কিছু মানুষ থাকবে যাদের আসলে কাজ করার মতো হয়তো সেরকম অ্যাবিলিটি নাই, তাদেরকে পুনর্বাসন করা হবে। কিছুটা চ্যালেঞ্জিং হলেও সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই অঞ্চলের মানুষ। যেহেতু সংবিধানে অধিকারটা দেওয়া আছে, সুতরাং আমরা খুলনার যে সিদ্ধান্তটা বিভাগীয় কমিশনার কর্তৃক যেটা সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই, কারণ এটি হওয়া উচিত। সুবিধা অসুবিধাটা কি হচ্ছে সেইগুলো যদি তদারকি করার ব্যবস্থা না থাকে, তাহলে এর সুফলটা আমরা পাবো না। তো সুতরাং অবশ্যই তদারকি থাকা উচিত। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন হবে ভিক্ষুক মুক্ত খুলনা বিভাগ গড়ার উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদের আনন্দ উপভোগে এখনো হাজারো পর্যটক ছুটছেন কক্সবাজারে। ফলে নানা বয়সী মানুষের সমাগমে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহর। সাগরের সুনীল জলরাশিতে অবগাহনে ব্যস্ত সবাই। একইভাবে উপচে পড়া ভিড় বন্দরনগরীর ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড সহ সবগুলো বিনোদন কেন্দ্রে। সাগরের সুনীল জলরাশিতে অবিরাম ঢেউয়ে বাঁধভাঙা আনন্দ। যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তি পেতে ঈদের টানা ছুটিতে এখন হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। প্রিয়জনদের সাথে অনেকেই ব্যস্ত সমুদ্র অবগাহনে। ছুটি কাটাতে ঢাকা থেকে
কক্সবাজার আসছি, এই প্রথম ফ্যামিলি নিয়ে আসছি, অনেক আনন্দ, অনেক মজা, এক কথা সব ভালো লাগে। কে যে দেখি সব নদীর সমুদ্রের ঢেউ, আমার ভিতরে ঢেউটা সে হয়ে ওঠে আগেকার স্মৃতি, তাও বাচ্চাদের মাঝে থেকে আমি এটা খুশি ভোগ করছি। অনেক ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে অনেকদিন পর ঘুরতে আসছি, বাচ্চাকে নিয়ে স্বামীকে নিয়ে, তাই অনেক মজা করেছি। এক কথায় অসাধারণ। বাংলাদেশে মানে পুরো পৃথিবী দেখা উচিত যে এত সুন্দর একটা বিচ আছে আমাদের। বিপুল পর্যটকের ঢল নামায় সৈকত ছাড়াও সবগুলো পর্যটন স্পটে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সৈকতের প্রত্যেকটা পয়েন্টে আমাদের সার্বক্ষণিক টহল পুলিশ মোতায়েন আছে, পাশাপাশি হোটেল মোটেল জোন এলাকায় আমাদের মোবাইল টিম কাজ করছে। তবে যারা সমুদ্রে যেতে পারেননি তারা সেই আনন্দ নিতে ছুটছেন চট্টগ্রামের ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে সি ওয়ার্ল্ডে সুরের তালে জল তরঙ্গে আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। এখানে অনেক মজা করতেছি, আমরা 4 জন বন্ধু মিলে আসছি কুমিল্লা থেকে, অনেক মজা, খুব মজা করে সবাই সেলিব্রেট করছি। এবারে ঈদের প্ল্যান আমরা সি ওয়ার্ল্ডকে নিয়ে সাজিয়েছি। সারা ভালো পাচ্ছি, যত সময় যাচ্ছে দর্শনার্থীরা বেশি আসছে, আর যেহেতু বৃষ্টির কোনো উপদ্রব নেই, আশা করছি যে দর্শনার্থীর পরিমাণ বাড়বে। শুধু তাই নয়, নগরীর স্বাধীনতা পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রেও আনন্দ উপভোগে ব্যস্ত হাজারো মানুষ। আশিক তমাল, চ্যানেল 24। ফরিদপুরের বোয়ালমারীতে হয়ে গেল ব্যতিক্রমী প্রতিযোগিতা চারি বাইচ। গ্রামের খেটে খাওয়া মানুষদের ভিন্ন মাত্রার আনন্দ দিতে এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় গুণবহা যুব সংগঠন। বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ও গুণবহার উপর দিয়ে বয়ে যাওয়া চন্দনা নদীতে এই বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে শতাধিক রকমারি দোকান। আয়োজন দেখতে আসেন কয়েক হাজার মানুষ। চারি নামে পরিচিত এক ধরনের ছোট নৌকা নিয়ে হাজির হন প্রতিযোগীরা। পরে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির। যখন ফিরছি তখন থাকছে তাইওয়ানে আঘাত এনেছে সুপার টাইফুন মেরান্তি। 2.5 লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন। চীনের দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24। জানাবো দেশের বাইরের খবর। তাইওয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত এনেছে সুপার টাইফুন মেরান্তি। শক্তিশালী এই টাইফুনের কারণে 2,60,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে কয়েকশো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে 350-রও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে 4,000 পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য। স্থানীয় সময় বুধবার সকালে ঘন্টায় 230 কিলোমিটার বেগে আঘাত হানে এটি। 21 বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন। উত্তর পশ্চিম উপকূল হয়ে চীনের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন মেরান্তি। বৃহস্পতিবার নাগাদ এটি চীনে আঘাত হানতে পারে। চীনের দক্ষিণাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারতের কর্ণাটকে কাবেরী নদীর পানি বন্টন নিয়ে বিক্ষোভ ও হতাহতের জেরে অচল হয়ে পড়েছে রাজধানী বেঙ্গালুরু। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরুতে বন্ধ রয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অফিস। ফলে আশঙ্কা করা হচ্ছে 22 থেকে 25,000 কোটি রুপি লোকসানের মুখে পড়বে বেঙ্গালুরু। মঙ্গলবার সংঘর্ষের জের ধরে কর্মীদের নিরাপত্তার স্বার্থে অফিস বন্ধের ঘোষণা দেয় অনলাইন ডেলিভারি শপ অ্যামাজন ও ফ্লিপকার্ট। অ্যামাজন জানায়, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত পণ্য সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অফিস বন্ধ রেখেছে সফটওয়্যার জায়ান্ট ইনফোসিস এবং উইপ্রো। একই অবস্থায় রয়েছে আর্নেস্ট অ্যান্ড ইয়ং এবং রেজরপের মতো প্রতিষ্ঠানগুলোরও। এদিকে কাবেরী নদীর পানি বন্টন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে এ পর্যন্ত 2 জন নিহত হয়েছে। A total of 35 buses at a depot were destroyed, bringing interstate travel to a standstill, according to local media reports. চলতি বছরের মধ্যে অন্তত 20টি পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম উত্তর কোরিয়া, এমন দাবি করেছেন দেশটির পরমাণু কর্মসূচির সাবেক এক অস্ত্র বিশেষজ্ঞ। ওয়াশিংটনের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক রিপোর্টে অস্ত্র বিশেষজ্ঞ সেগ ফ্রেড হ্যাকার এই দাবি করেন। তার দাবি, বর্তমানে দেশটির কাছে যে পরিমাণ কাঁচামাল আছে তাতে যে কোনো সময় কমপক্ষে 6টি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম তারা। এছাড়া মজুদ আছে অন্তত 32 থেকে 54 কেজি প্লুটোনিয়াম, যা দিয়ে চলতি বছরের মধ্যেই অন্তত 20টি বোমা তৈরি করা যাবে। এর আগে গেল শুক্রবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর সমালোচনা উপেক্ষা করে 5ম পারমাণবিক পরীক্ষাটি চালায় উত্তর কোরিয়া।
That resulted in tough new UN sanctions. লিবিয়ার নিহত প্রেসিডেন্ট গাদ্দাফিকে অপসারণে লিবিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে খোদ ব্রিটিশ পার্লামেন্টে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন হামলার পর শান্তির বদলে উত্তর আফ্রিকার দেশগুলোতে জন্ম নিয়েছে আইএসের মতো সন্ত্রাসী সংগঠন। যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিটির এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়েছে, বিমান হামলা চালাতে গাদ্দাফির বিরুদ্ধে যে তথ্য দেওয়া হয়েছিল তা সঠিক ছিল না, আর তাই বিমান হামলা চালানোর আগে আরো বেশি কৌশলী হওয়া উচিত ছিল ব্রিটেনের। লিবিয়ার রাষ্ট্র ক্ষমতা থেকে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর শান্তি নয়, বরং দেশটিতে ছড়িয়ে পড়েছে সহিংসতা। তৈরি হয়েছে ছোট ছোট অনেক বিদ্রোহী গোষ্ঠী। আরব লীগ ও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লিবিয়ায় হামলা চালিয়েছিল ব্রিটেন। আর এর সাথে শেষ করব নিউজ 24। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কাঁচা চামড়ার সংগ্রহ এবার 5 থেকে 10 ভাগ কম হবার আশঙ্কা ব্যবসায়ীদের। দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। পুরোদমে চলছে ঢাকার 2 সিটির বর্জ্য সরানোর কাজ। আজও অনেকেই পশু কোরবানি দিয়েছেন রাস্তায়। ঢাকায় প্রাইভেট কারের ধাক্কায় দম্পতির মৃত্যু। 7 জেলায় দুর্ঘটনায় নিহত 13। চট্টগ্রামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত 20। ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা ঢাকায় আনন্দ ভ্রমণ নগরবাসীর। হই হুল্লোড়ে মুখর বিনোদন কেন্দ্র। ঈদের খুশিতে আমরা এখানে আসছি শিশু পার্কে, মজা করে খেললাম। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।